উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সভাপতির বক্তব্য দেওয়ার আগে রবীন্দ্রনাথের একটা কবিতার দুটো লাইন উচ্চারণ করতে চাচ্ছি। তিনি লিখেছিলেন, রাজার মতো সাজাও যারে, পরাও রতন হার, বসন ভূষণ হয় যে বেজায় ভার। আজকে আমাকে সভাপতির আসনে বসিয়ে রাজার মতো আপনারা সাজিয়েছেন, কিন্তু আমার জন্য বসন ভূষণ খুব ভার হয়ে গেছে। আর সেই ভারের অর্থ হচ্ছে আমি যেন সবচেয়ে কম কথা বলি। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক কথা ছিল, অনেক কথা বলতে চেয়েছিলাম এবং শিক্ষণীয় ছিল। দুর্ভাগ্য, এই দেশে শিক্ষাকে কেউ পছন্দ করে না। আর যেটা মানুষ খুব পছন্দ করে সেটা হলো উচিত শিক্ষা দেওয়াকে পছন্দ করে। তো গ্রন্থ ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন, কোনো ধর্ম, কোনো রাজনীতি, কোনো সংস্কৃতি, কোনো দর্শন প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। ইসলামের কথা বলুন, পবিত্র কোরআন ছাড়া ইসলাম নাই। হিন্দু ধর্মের কথা বলুন, বেদ এবং উপনিষদ ছাড়া নাই। খ্রিস্ট ধর্মের কথা বলুন, ইঞ্জিল ছাড়া, বাইবেল ছাড়া নাই। ইহুদিদের ধর্মের কথা বলুন, সেটাও তোরা বা তাওরাত ছাড়া নাই। ঠিক তেমনি পৃথিবীর বিশাল বিশাল যেসব রাজনৈতিক আন্দোলন, সেগুলোও কিন্তু গ্রন্থের উপরে গড়ে উঠেছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখানে বাংলাদেশে যে জাতীয়তাবাদী আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে এখানে সেই তার দর্শন গ্রন্থ সেভাবে রচিত হয় নাই। আপনার ভারতীয় কংগ্রেসের নেতারা, তারা অনেক বই নিজেরা লিখে গেছে এবং তার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছে। গান্ধীর অহিংসারাজ, জওহরলালের ডিসকভারি অব ইন্ডিয়া, কিংবা আপনার আরো অন্যান্যদের যে বই, সেগুলো তাদের রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে। তো আমি মনে করি যে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হলে যেমন আন্দোলনের দরকার, সংগ্রামের দরকার, ত্যাগের দরকার, ঠিক তার পাশাপাশি কিন্তু সেটা হচ্ছে অধ্যয়ন, অভিনিবেশ প্রয়োজন। আর অধ্যয়ন, অভিনিবেশ ছাড়া সত্যিকারের কোনো ভালো রাজনৈতিক আন্দোলন গড়ে উঠতে পারে না। আমরা যখন ছাত্র জীবনে ছাত্র আন্দোলন করতাম, আমাদের আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঠচক্র। আজকে কি দেশে সেই পাঠচক্র আছে? কোন রাজনৈতিক দলের মধ্যে আছে? এবং নেই বলেই আজকে রাজনীতি এত দুর্দশা। আজকে এখানে মাহফুজুল্লাহ রচিত গ্রন্থ বেগম খালেদা জিয়া, হার লাইফ, হার স্টোরি, তার বাংলা অনুবাদ বেগম খালেদা জিয়া, জীবন ও সংগ্রাম, এবং এটি অনুবাদ করেছেন শাহরিয়ার সুলতান। শাহরিয়ার সুলতানের পরিচয় দিতে গিয়ে উপস্থাপক একটু বোধহয় ঐতিহাসিক যে গোলমাল যেটাকে বলে বা ত্রুটি যেটাকে বলে সেটা করেছেন। সুলতান ভাই ছিলেন ঢাকা সিটি ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং তার সভাপতি ছিলেন জনাব আব্দুল জলিল। তবে সুলতান সাহেব ছিলেন ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন এবং এবং শুধু তাই নয়, তার সভাপতি, প্রথম সভাপতি। এছাড়া তার আরো বড় পরিচয় হচ্ছে ভাষা আন্দোলনের পর 1953 সালে শহীদ দিবস উপলক্ষে
যে সংকলন গ্রন্থ, এবং আমি মনে করি আজ পর্যন্ত ওটাই ভাষা আন্দোলনের উপর সবচাইতে সমৃদ্ধ সংকলন গ্রন্থ, সেটার প্রকাশক এবং সেটার আয়োজনে তার বিশাল অবদান ছিল। এবং তারই সন্তান আজকে আমাদেরকে এই কাজটি করে দিয়েছে। সেই জন্য তাকে আমার অকৃত্রিম ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে দেখুন, চীনের কথা আমরা বলি, এত বড় রাষ্ট্র যেটাকে সিভিলাইজেশন স্টেট বলা হয়, সেখানে মাও সেতুং এর লেখা, দেং শিয়াওপিং এর লেখা, লিউ শাওচির লেখা, এগুলি যেমন কাজ করেছে, তার পাশাপাশি আরেকটা গ্রন্থ চীন বিপ্লবকে বিশ্ব পরিসরে মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে এডগার স্নোর রেড স্টার ওভার চায়না। সেই রেড স্টার ওভার চায়না যারাই পড়েছে তারাই মুগ্ধ হয়েছে এবং চীন বিপ্লবের প্রতি আস্থা স্থাপন করেছে। তেমন একটা গ্রন্থ বোধহয় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য খুবই প্রয়োজন। আজকে হতাশা আছে, আজকে নিরাশা আছে, সবকিছুর মধ্যে আশার আলোক সৃষ্টি করতে পারে, আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারে তেমন একটি গ্রন্থ। সেটা যদি রচনা করা সম্ভব হয় তাহলে আপনাদের আন্দোলন সার্থক হবে। তবে মাহফুজুল্লাহ যে কাজটা করে গেছে, দুটো কাজ, শহীদ জিয়ার উপর এবং বেগম খালেদা জিয়ার উপর, আমি বলবো দুনিয়ার অনেক কিছু হয়তো মুছে যাবে, কিন্তু ইতিহাস থেকে, গবেষণা থেকে, পর্যালোচনা থেকে, রাজনীতির বিশ্লেষণ থেকে তার লেখা এই গ্রন্থ দুটি কখনোই ম্লান হয়ে যাবে না, মুছে যাবে না। এবং যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, যারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, আমি খারাপ আইনের শাসন বলছি না, ভালো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য এই গ্রন্থ দুটি অত্যন্ত মূল্যবান এবং পথ চলার দিশা যোগাবে বলে আমি মনে করি। মাহফুজুল্লাহ জীবনের শেষ মুহূর্তে এসে যখন এই গ্রন্থ দুটি রচনা করে, তখন প্রায় প্রতি মুহূর্তে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছে, তার স্ক্রিপ্ট আমার সঙ্গে শেয়ার করেছে, আমার মন্তব্য এবং আমার পরামর্শ সে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছে এবং সে মনে করেছে তার এই ভাইটি হয়তো তার এই কাজকে আরো একটু সমৃদ্ধ করতে পারে। তার মধ্যে কোন রকম যেটাকে বলে সংকীর্ণতা বা নিচতা, হীনতা ছিল না, এবং উদার চিত্তেই সে অনেককে দিয়ে এই গ্রন্থগুলো পাঠ করিয়েছে। জীবনের শেষ মুহূর্তে এসে সে বলতো কয়েকটা কাজ করার আছে, সেই কাজগুলো আমি করে যেতে চাই। সেই কাজগুলোর মধ্যে এই দুটো গ্রন্থ ছিল। আর আরো কিছু গ্রন্থ সে রচনা করেছে যেটা এখানে আলোচনা হয় নাই। সেটা হচ্ছে সেই সময় ওই মৃত্যুর কিছুদিন আগে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম দশকের রাজনীতি, পাঠকের চোখে চাষক, এই কি শুধু প্রেম, এই গ্রন্থগুলো। তারও আগে সে 69-এর গণ আন্দোলনের উপরে প্রামাণ্য গ্রন্থ রচনা করেছে। তারও আগে সে ছাত্র ইউনিয়নের ইতিহাস রচনা করেছে। এখানে আলোচিত হয়েছে তার উলফা সংক্রান্ত গ্রন্থটি। এছাড়াও তার আরেকটি মূল্যবান গ্রন্থ আছে এবং গবেষণা গ্রন্থ, সেটা হচ্ছে প্রেস আন্ডার মুজিব রিজিম। এটাও বোধহয় বিএনপির নেতা কর্মীদের একটা পাঠ্যসূচির অন্তর্গত হওয়া উচিত। মাহফুজুল্লাহ বোধহয় শেষ মুহূর্তে যেটাকে বলে প্রিমনিশন, তার অন্তরে দাগ দিয়ে গিয়েছিল যে তার দিন ফুরিয়ে আসছে। সেজন্য সে তাগিদ অনুভব করেছে যত দ্রুত পারা যায়, যত অল্প সময়ের মধ্যে পারা যায়, তার শেষ জীবনের লেখাগুলো শেষ করা। আমি জানি না সে তার আকাঙ্ক্ষা মোতাবেক, সে তার ইচ্ছা পূরণ করতে পেরেছিল কিনা, নাকি আরো কিছু বই সে লিখতে চেয়েছিল যেগুলো তার লেখা হয়নি। আজকে তাই
আমরা তাকে স্মরণ করব পরম শ্রদ্ধায়, পরম ভালোবাসায়। আর যাকে নিয়ে আজকের এই বইয়ের আলোচনা, সেই বেগম খালেদা জিয়া। আপনারা অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি খুব বেশি কথা তার সম্পর্কে বলবো না। শুধু বলবো এই মানুষটির প্রতি চরম নিষ্ঠুরতা করা হচ্ছে। ব্রিটিশ সরকার যা করে নাই সেটা আজকের এই সরকার করছে। ব্রিটিশ শাসন আমলে যারা বিদ্রোহী ছিল, বিপ্লবী ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সশস্ত্র প্রতিবাদ যারা করেছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অথবা আন্দামানের কালাপানিতে পাঠানো হয়েছে। কিন্তু যারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে তাদের প্রতি ব্রিটিশরা এত নিষ্ঠুর আচরণ করে। আমি এখানে একটা দৃষ্টান্ত দিতে পারি অন্তত, সেটা হচ্ছে আমার নানা কমরেড মুজাফফর আহমদ। তাকে মিরাট ষড়যন্ত্র মামলায় শাস্তি দেওয়া হয় এবং একাধিকবার তাকে শাস্তি দেওয়া হয়। সেই মিরাট ষড়যন্ত্র মামলার কারাগারে যখন তিনি বন্দী এবং তিনি সাজা খাটছেন, সেই সময় তার যক্ষ্মা হয়েছিল, টিবি হয়েছিল, এবং ব্রিটিশ সরকার তাকে কিন্তু ওই অসুস্থতার কারণে ছেড়ে দেয়, মুক্তি দেয়। কিন্তু আজকের শেখ হাসিনার সরকার, বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর দ্বারপ্রান্তে, কিন্তু তারপরেও অতটুকু তাদের হৃদয়ে কাঁপেনি, চলেনি যে তারা খালেদা জিয়াকে মুক্তি দেবে। কিসের এত ভয়? যে মানুষ এত অসুস্থ, যে মানুষ এত দুর্বল হয়ে পড়েছেন, তিনি এমন কি করতে পারেন যে কারণে তার চিকিৎসার জন্য তারা সামান্য, যেটাকে বলা হয় মানে সহানুভূতি দেখানো, সেটাও তারা দেখাচ্ছে না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এদেশ থেকে সহানুভূতি হারিয়ে গেছে, এবং সহানুভূতি যে হারিয়ে গেছে তার দৃষ্টান্ত কিন্তু আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। সেটা হচ্ছে আমরা নিষ্ঠুর হয়ে উঠছি, নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর হয়ে উঠছি। এটা জাতির জন্য কাম্য নয়, এবং এইরকম একটা জাতি শুধু নিষ্ঠুরতা দিয়ে এবং সহমর্মিতাহীন ভাবে, সহানুভূতিহীন ভাবে একটা জাতি কখনো বড় হতে পারে না। আসুন আজকে আমরা সেই দাগ দিয়ে যাই যেটা গণতন্ত্রের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে সহানুভূতি ছাড়া গণতন্ত্রের অধিকার হয় না, গণতন্ত্র হয় না। আসুন আমরা সবাই তেমন একটি গণতান্ত্রিক সংস্কৃতি দেশে গড়ে তোলার জন্য আমরা সবাই একজোটে কাজ করি। শেষ কথা বলি, আজকের এই সবার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি কোন তরুণ মুখ দেখছি না। আর তরুণরা যতক্ষণ পর্যন্ত আন্দোলন লড়াইয়ে সামিল না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোন লড়াই জয়যুক্ত হতে পারে না। আমি মনে করি আমার এই গোস্তাকি আপনারা মাফ করবেন, এবং ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আপনারা যা এই বক্তব্য শুনেছেন, প্রত্যেকের বক্তব্য শুনেছেন, তার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এবং যারা আজকের এই সভা আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যে এই বইয়ের অনুবাদ থেকে আজকের এই ঘটনা পর্যন্ত সবকিছুর সঙ্গে খুব ঘনিষ্ঠ এবং নিবিড়ভাবে জড়িত ছিলেন। তাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ধন্যবাদ।